বুকের পিঠে চলছে স্বদেশ বিরানায়, মুক্তিযুদ্ধ হায় বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়। কোথায় পাগলা ঘণ্টি বাজে ক্রমাগত, এলোমেলো পতধ্বনি সবখানে, হামলাকারীরা স্টাম্পেট বাজিয়ে ঘুরে শহরে গ্রামে। আমাদের আজকের পর্বে আমরা নির্যাতিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন এমন শহীদদের পরিবারের সদস্যদের নির্মম অভিজ্ঞতার কথা শুনব। আমাদের আজকের পর্বে আমরা চারজনকে পেয়েছি যারা ইউনূস সরকারের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার। আমরা দর্শকদের সঙ্গে, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রীর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে আজ আছেন রুকসানা আক্তার। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা। জোয়ারদার স্বর্ণালী রিয়া, সভাপতি, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, মাগুরা। দিলারা পারভিন সাথী, তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উপজেলা মিরপুর, জেলা কুষ্টিয়া। মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক, কাউখালী উপজেলা আওয়ামী লীগ এবং ভাইস চেয়ারম্যান, উপজেলা কাউখালী উপজেলা পরিষদ, পিরিজপুর। রুকসানা আক্তার, জোয়ারদার স্বর্ণালী রিয়া, দিলারা পারভিন সাথী, মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন, আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। পর্যায়ক্রমে আমরা সবার কথা শুনব। শুরুতেই বলবেন ঢাকার যাত্রাবাড়ি থেকে রুকসানা আক্তার। আপা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি আপা? ভালো। হ্যাঁ, আছি আছি বোন। আপনার কথা তোমার শুনে আপা আমার কিছু আর আসার মতো কোনো ভাষা নেই আপা। আপনার সাথে এত এত ঘটনা ঘটে গেছে আপা, আমাদের কথা আমি আর কি বলবো, আমি বলতে পারতেছি না আপা। আমাকে না আপা, আমি কখনো ভাবতে পারিনি যে আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সুযোগ করে দিবে, সব আল্লাহ পাকের ইচ্ছা। আমি নজরুল ভাইকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা আয়োজন করার জন্য, আমাদের এত বড় একটা সুযোগ করে দিচ্ছে আপনার সাথে কথা কওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখছে, হয়তো সামনে আরো ভালো কিছু করার জন্য, ভালো কিছু করবেন এই উসিলা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে। আল্লাহ পাক কাছে আমি এই দোয়াটা করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছে আপা আমার দুঃখের ভিতরে কথা আমি একটু থেকে বলবো। 5ই আগস্ট যখন আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করছে, আপনার বক্তব্য আসা, আমার স্বামী ছিল যখন নাকি আমার স্বামীকে ফোন করছি, তুমি সরে যাও, তুমি চলে যাও। আমাকে আমার স্বামী বলতেছে না, আমার নেত্রী এখনো কিছু বলে নাই, এখন তো আমার নেত্রী বক্তব্য দেয় নাই, বলে নাই যে আমরা সরে যাব বা কিছু একটা করব। আমার নেত্রী যখন ভাষণ দিবে তখন আমি নিজে উদ্যোগ নেব। আপা আপনার আশা ছিল আমার হাজবেন্ডে আপনি কিছু বক্তব্য দিবেন, তারপর সে চলে যাবে, কিন্তু নির্মূল ঘাতকরা আমার স্বামীকে বাঁচতে দেয়নি। 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে এই বিএনপি জামাত শিবিরা মিলে। জানি না আপা সামনের দিনগুলো আমাদের কিভাবে যাবে। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামী হত্যার বিচার যদি আপনি কোনোদিন করেন, রাব্বুল আলামিন যদি আপনার উসিলা দিয়ে যদি করায়, আমি কি বলবো আপা। আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে আপা, আমার স্বামীটারে এইভাবে মেরে ফেললো ওরা। 5ই আগস্ট বলছে আমার তোমার বাইরে না, আমার দুটা ছেলে আছে, আমার বাবা নাই, আমার মাটাকে কি দেখবে, ওরা জান ভিক্ষা দেয় নাই আপা, ওরা মেরে ফেলছে আমার স্বামীটাকে। গত 15 বছর বিএনপির এলাকা ছিল, আমার স্বামীর সাথে উঠা বসা চলাফেরা, তাদের বউ স্ত্রী নিয়ে সবাই ছিল এলাকায়। ও আমরা তো কাউকে কিছু বলি নাই, কারোর কোনো একটা আঘাত করি নাই, তো কেন 5ই আগস্ট আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করলো আপা। আমি দেশবাসীর কাছে বিচার চাই,
কেন আমাদের সাথে মনে হলো যখন 15 বছর তোমরা এলাকা ছিলা, তোমরা যখন ছিলা আমরা তো কারো এরকম ক্ষতি করে ফেলাই নাই। তোমরা এইভাবে আমার সন্তান যেটা আজকে এতিম করলাম, আমার সন্তান যেটা আজকে বাবা রাখতে পারে না, সন্তান যেটা কেন বাপ ছাড়া বঞ্চিত হলো, আমার বাসুরে আমাদের যত ধৈর্য ব্যবসা ধরেন বোন। বাণিজ্য সব লুটপাট করে নিয়ে চলে গেছে। বাড়িও লুটপাট করছে। আমাদের ব্যবসা ছিল, 3টা ব্যবসা ছিল, 3টা ব্যবসা আমাদের লুটপাট করছে, আমাদের বাড়ি ঘর হুন্ডা মুন্ডা সব জ্বালায় দিছে, আমাদের কিছুই রাখেনি, আমাদের মানুষটাকে শুধু মেরে ফেলছে, আমাদের কর্মীদের ঘর লুটপাট করছে, আমার একটা কর্মীদের ভালোভাবে রাখতে দেয় নাই। আমি সাধারণ জনগণ কাছে এখানে কি কোনো দল করায় কোনো অপরাধ, কোনো দলকে ভালোবাসে কোনো অপরাধ? যার যার দল তো সবাই ভালোবাসতে পারে, কাছে আনতেই পারে, তার জন্য এভাবে কেউ ধৈর্য মৃত্যু দিতে ধরেন পারে? বোন, আপনি তোমরা তো ধৈর্য 15 বছর আমাদের ধরেন। কাছে ছিলা। আপনি আপা, আপনি শুধু আমার হাতটা আপনি মাথায় দিয়ে রেখে না, ওর মাথায় দিয়ে রেখে না আপা। হ্যাঁ নিশ্চয়ই আমি আছি, আমি যতক্ষণ বেঁচে আছি আমার সব শাশুড়ি দেখবো। গেলে হ্যাঁ, চোখে চোখে, আমার শাশুড়ি আজকে অসুস্থ হয়ে গেছে, আমার শাশুড়িরা বলতে পারতো না, হ্যাঁ আমি দেখবো। আমার শ্বশুর দুনিয়া থেকে বেঁচে নাই। জানি না আপা, জানি না আপা আপনি কবে বাংলাদেশে আসবেন, আল্লাহর আসবো, কাছে দোয়া আমি করে, আপনি আসবো, আমি যেখানে থাকেন আছি। আল্লাহ আপনি বাঁচান। আমি যত দূরে থাকি আমি আছি, আপনাদের কাছেই আছি। আমার সন্তানদের আজকে ঠিক মতো 6 মাস ধরে বাবার মুখ দেখে না, বাবা করে ডাকতে পারেন, আপনি তো জানেন বাবা মা আর কত যন্ত্রণা কত কষ্টের, আপনার থেকে এটা কেউ ভালো বুঝবে না আপা। বা আমার স্বামীকে ওরা নির্মম ভাবে হত্যা করছে বাবা। আমার স্বামী ওকে বারবার বলছে আমার তোমরা লাগলে জেলখানা দিয়ে তো আমার মাইরা ফেলো না, আমার দুটো সন্তান আছে, আমার স্ত্রী না ওরা আছে, আমার মা শোনে না, আছে, ওরা ভাই শোনে আছে, না। বোন আছে। ওরা মানুষের জাত হ্যাঁ। না, ওরা শুনবে না। ওরা শোনে না বোন। আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন। আর আর একজনকে দেন, হ্যাঁ, নজরুল। রোকসানা আক্তার, আপনি আমাদের সাথেই থাকুন। তো এবার যাচ্ছি, এবার কথা বলবেন জোয়ারদার স্বর্ণালী রিয়া, সভাপতি শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, মাগুরা। আসসালামু আলাইকুম আপা, হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি কেমন আছো? তোর তো হাতটা ভাঙ্গা। জি আপা, গতকাল থেকে তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপা আপা আপনার, আমার হাত, আমার 5 তারিখে যেদিন আমার মানে গাড়িটা পুড়াই দিল, ওই কষ্ট থেকে যে পরে শুনলাম আমার বঙ্গবন্ধুর বাড়ি পুড়াই দিছে, তখন আমি আমার গাড়ি পোড়ানোর কষ্ট ভুলে গেছিলাম আপা। কিন্তু মিথ্যা মামলায় আমাকে ধরে নিয়ে যে কারা ধরে নিয়ে যে থানায় নিয়ে যাওয়ার পরে মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি যখন জেল খাটি 16 দিন জেল খাটার পরে অনেক ওদের কাছে অনুরোধ করে বিএনপির উকিল একটা গোপনে ধরে যে আমার 2টা বাচ্চা আছে, আমি ছাড়া ওদের দেখার কেউ নেই, যখন ওই বাচ্চাদের প্রতি ওনাদের একটু দয়া হয় আমাকে গোপনে ইয়ে করে জামিন করে। সেই মানে তারপর ওরা প্রতিনিয়ত আমাকে হচ্ছে ওরা কোর্টে নথি দেখতো যে আমার জামিনের হাজিরা মানে নথি জমা হয় কিনা, আমাকে উকিলই দাঁড়াইতে দিচ্ছিল না। পরে যখন 16 দিন আমি কারাগারে বিনা মানে মিথ্যা মামলায় জেল খেটে বের হয়ে পাও, ওই মামলার হাজিরা দিতে গিয়েছিলাম বাড়িতে। বাড়িতে হাজিরা দিতে বাড়িতে যাওয়ার পর কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় একটা বাজারে যখন আমার ইজি বাইক ঢুকে, তখন আমাকে বিএনপির সমর্থক কিছু আমার গাড়ির ইজি বাইকের রাস্তা রোধ করে আমার মারে। মারার ফলে হাতটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এইভাবে আজ কদিন রয়েছে, এটা 29 তারিখের কথা, 29শে জানুয়ারি। কিন্তু আজকে যখন আমার বঙ্গবন্ধুর বাড়ি ঘুরাইতেছে না আপা, আমার এই হাতের ব্যথা একটু আমার মনে হচ্ছে না, আমার এই হাতের ব্যথার কোনো কষ্ট নেই। গতকাল থেকে শুধু হৃদয় রক্তক্ষরণই হচ্ছে। আমার আমরা কেউ ধৈর্য ভালো ধরো। নেই আপা। 5 তারিখের পর থেকে আমাদের যত বাগানের গাছ আছে সব কেটে নিয়ে গেছে, আমার একটা হাঁসের খামার ছিল সব নিয়ে চলে গেছে। আমরা কেউ ভালো নেই আপা, কোনো কর্মী আপনার ভালো নেই। যারা না, আমরা কেউ ভালো নেই, তৃণমূলের, আমি আমি জানি। মফস্বলের কর্মী, ওদের ভিতর মায়া নেই আপা। আজকে আমাদের মাগুরায় অত্যাচার চলতেছে, এই যে এখনকার নিউজ, ভাঙচুর করতেছে মেয়রের বাড়ি, এখন আমাদের চেয়ারম্যানের বাড়ি।
আর কালকে ওরা ঘোষণা দিয়েছে ফেসবুকে, কালকে আর কার কার বাড়ি হয়তো বা আমার বাড়ি তো আক্রমণ করতে পারে, যেহেতু আজকে আমি লাইভে আসছি। এখন আমাদের সাধারণ মানুষের দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যেখানে 6টা মাস সেনাবাহিনী ডিপ্লয় একটানা করা, নির্যাতন যেখানে চলতেছে আইন আপা। শৃঙ্খলা, সেখানে এই ধরনের ঘটনা ঘটায়। তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ওরা কত ভাঙবে। আপা 2001-এও তো আপনাকে এরকমই দেখে অবস্থান ছিল। শক্তি পাই আপা। আপনার হ্যাঁ, আপনার চেয়ে আপনার চেয়ে কষ্ট আমাদের বেশি না। আপনার কথা যখন মনে পড়ি, বঙ্গবন্ধুর তোমাদেরও কষ্ট। বাড়িটার কথা যখন মনে হয়, আমাদের কষ্ট তখন ফিকে হয়ে যায় আপা। আমরা তুমি আপনার ধৈর্য ধরো, নজর আর একজনকে জি, দাও। তোমরা কথা বলবো ধন্যবাদ না। স্বর্ণালী রিয়া, আপনি থাকুন আমাদের সঙ্গে। আসছি দিলারা পারভিন সাথী আপনার কাছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার দিলারা পারভিন সাথী বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আপা, আপনি বলুন। কোথায় দিলারা? দিলারা দিলারা পারভিন খুঁজে। সাথী, নিজেকে আনমিউট করুন। দিলারা আছেন? জি, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি আসাম। এই জীবনে প্রথম আপনার সাথে কথা বলছি। আমার অনেক ড্রিম ছিল আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু এরকম পরিবেশ, এরকম সিচুয়েশনে কথা বলতে হবে, এরকম সিচুয়েশনে সুযোগ পাবো, এটা কোনোদিন ভাবি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কথা বলার আগে আমি শুধু আমার বাবা মুক্তিযোদ্ধা তার একটুখানি কথা বলতে চাই। আমার হ্যাঁ, বলো। বাবা একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে কিশোর বয়সে, সে সময় উনি বাড়ি থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুর থানাধীন শিকারপুর ইয়ুথ ক্যাম্পে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেখান থেকে ভারতের বীরভূম জেলায় রামপুরহাট আর্মি ট্রেনিং সেন্টারে উচ্চতর ট্রেনিং নেন। সেখানে 2,500 ছেলের মধ্যে আমার বাবা 150 জন সহ বিশেষ ট্রেনিং প্রদান করে। বিশেষ ট্রেনিং প্রদান শেষে উনি শিকাগোতে অ্যাকশন ক্যাম্পে যোগদান করেন এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আজকে যখন আমি বলি আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তখন আমাকে বলা হয় আমি একজন দেশদ্রোহী সন্তান। আমার বাবা একজন দেশদ্রোহী, হুম, আমি নিজেও একজন দেশদ্রোহী, কারণ আমি জয় বাংলা নিয়ে লেখালেখি করি, আমি আওয়ামী লীগ নিয়ে লেখালেখি করি, প্রধানমন্ত্রীর পক্ষে লেখালেখি করি। মাননীয় প্রধানমন্ত্রী, 2001 সালে আমাদের বাড়িতেও অনেক ধরনের অত্যাচার করেছিল এই জামাত বিএনপি। আমার মা সক্রিয়ভাবে রাজনীতিতে 90 সাল থেকে রয়েছেন। সে সময় আমাদের এলাকায় কোনো মহিলা রাজনীতি করতো না। না, আমার মা মহিলা রাজনীতিবিদ হিসেবে তখন মিরপুর উপজেলা আওয়ামী লীগের, তাকে প্রতিষ্ঠাতা বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলা হয় মিরপুর উপজেলাতে। 2001 সালে ওরা এসে আমাদের বাড়িতে লুটপাট করে। মুক্তিযুদ্ধের যে ডায়েরি, সেই ডায়েরিটাও নিয়ে চলে যায়। আমার বাবার একটা ডায়েরি ছিল, সেখানে আমরা অনেক কিছু দেখেছিলাম, কিন্তু আজকে সেগুলা কিছু নাই। আমার মাকে মার্ডার কেসের আসামি করে সে সময় জেল হাজত প্রেরণ করে। একজন নারী হিসেবে জেল খাটার কারণে, আমরা খুব ছোট ছিলাম, আমরা 4 বোন, ভাই নাই, সেটার প্রভাব আমাদের উপরে কত নোংরা ভাবে পড়েছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমরা ছাড়া কেউ জানে না। আজকে যখন আমরা একটা স্বাধীন দেশে আসছি, স্বাধীনভাবে চলছি, আজকে যে কোটা 18 সালে বিলুপ্ত হয়ে গেছে, সেই কোটা নিয়ে যারা এত লড়াই করছে, যখন আমি এটা নিয়ে সক্রিয়ভাবে অনলাইনে লেখালেখি শুরু করি, সবাই মোটামুটি জেনে গেছে যে আমি আওয়ামী লীগ সাপোর্টার এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলি। আমাকে নানাভাবে তারা হয়রানি করে। 5ই আগস্টের পরে ঠিক বেলা 2টায় আমাকে জানানো হলো গেম ইজ ওভার, লাইভ টেলিকাস্ট চলছে। 4টার সময়, আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করতাম, 4টার সময় আমাকে ওখানে জানানো হলো কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না, এখানে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না, যারা জয় বাংলার লোক তারা থাকতে পারবে না। আমাকে চাকরিচ্যুত করা হলো সেখান থেকে। তারা চাকরিচ্যুতই করে নাই, আমাকে তারা ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যেয়ে জামাতের 2 মহিলা কর্মী, একজন নেত্রী একজন কর্মী, তারা 2জন আমাকে শারীরিকভাবে আঘাত করে, নানা ধরনের নোংরা ভাষায় অপমান করে এবং বলে আমি যদি আওয়ামী লীগ নিয়ে লেখালেখি করি, আমি যদি লেখা বন্ধ না করি, আমার বাচ্চাদের উঠাই নিয়ে যাবে।
যখন আমার বাচ্চাদের উঠায় নিয়ে যাওয়ার কথা বলে আমি খুব ভয় পেয়ে যাই, কারণ আমার বাচ্চা দুটো ছোট। স্বাভাবিক। আমি সেখান থেকে বাসা ছেড়ে দিয়ে 3.5 মাস লুকিয়ে আলাদা জায়গায় আমার বাচ্চাগুলো নিয়ে লুকিয়ে দিন যাপন করি। এর মধ্যে আমার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার, উনি একটা প্রকল্পে আছে, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল। 14ই আগস্ট উনি যখন অফিস যায় তাকেও চাকরিচ্যুত করা হয়। কারণ একটাই, আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আওয়ামী লীগ সমর্থক, এটাই আমাদের মূল কারণ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাকরি হারিয়ে কিভাবে কি করব, কিভাবে আমাদের মানে জীবনযাপন করব, এটা নিয়ে আমি পুরোটাই অসুস্থ হয়ে পড়েছি। আমার একটাই কথা, মাননীয় প্রধানমন্ত্রী, যারা এত বড় বড় কথা বললো, যারা এত কিছু করলো, তাদের নাকি কথা স্বাধীনতা ছিল না, তাহলে আজকে আমাদের স্বাধীনতা কোথায়? আমরা নারীরা স্বাধীন কোথায়? আজকে আমাদের সবখানে আঘাত করা হচ্ছে, আমরা যেখানেই কথা বলছি না কেন সেখানেই আমাদেরকে আঘাত করা হচ্ছে, আমাদের স্তব্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের বলা হচ্ছে আমরা কিছু বলবো না, আমাদের বলতে দেওয়া হবে না। আজকে সকাল হইলে আমরা অর্ধনগ্ন নারীর মৃতদেহ দেখতে পাই, গলাটা কাটা নারীর মৃতদেহ দেখতে পাই। এটাই কি আমাদের স্বাধীন দেশ? আমরা এ দেশ চেয়েছিলাম? আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দুঃখের কাছে আমার এই কথাগুলো কিছু না। এখানে যে বোনগুলোর কথা শুনলাম তাদের কাছেও আমার আমার কষ্টটা কিছু না। আমি এখন যেটা মনে করছি যে এদের কাছে সত্যি আমার কষ্টটা কিছু না, কিন্তু আমার কষ্ট একটাই, যে যে স্বাধীনতার জন্য আজকে এত কিছু, যে 71কে ওরা অস্বীকার করছে, যে 71 নিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই পতাকা তাদের কপালে টানিয়ে তারা স্বাধীনতার স্থপতির বাড়ি ভাঙছে। এটা তাদের কত বড় সাহস! তারা পারছে না স্বাধীনতার পতাকাটাকে চেঞ্জ করতে, দেশের নামটা চেঞ্জ করতে, কেন তারা পারছে না? তারা তো ঠিকই আমার বাংলাদেশের নামটা নিয়েই আগাচ্ছে। আমার হ্যাঁ, দুঃখটা মাননীয় প্রধানমন্ত্রী আমি বলে বোঝাতে পারবো না আসলে। না না, তুই ধৈর্য ধরো। এই 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 তাণ্ডব যারা করছে, এই দানবীয় কাণ্ড, এরা বেশি দিন টিকতে পারবে না ইনশাল্লাহ, এটা আমি বলে দিতে পারি। এদের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। তুই ধৈর্য ধরো, একটু ধৈর্য হ্যাঁ। ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। হুম। আমি তো দিলারা আছি, আমি তো আছি, এটুকু বলতে পারি। ঠিক আছে নজরুল। জি, দিলারা পারভিন সাথী, আপনি আমাদের সাথে থাকুন। সবশেষে পিরিজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ভাইস চেয়ারম্যান কাউখালী উপজেলা পরিষদ মোহাম্মদ মিদুল আহমেদ সুমন। ভাইজান, আপনি বলুন। আপা আসসালামু আলাইকুম। আমি আপা হ্যাঁ, মৃদুল আহমেদ ওয়ালাইকুম। সুমন। হ্যাঁ, আপা কেমন আমি আছো? জি আপা। আপা আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা এত ষড়যন্ত্রের পরে আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, এবং আপনি আমাদের সাথে এবং দেশবাসীর জন্য আপনি এখনো চিন্তা করেন, কথা বলতে পারতেছেন, এবং ইনশাল্লাহ আপনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। আপা আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার প্রতি, যে তাদের দোয়ায় আমি দেশবাসীর দোয়ায়, আল্লাহ তাআলার ইচ্ছে, আল্লাহ আপনার দোয়ায় আপা আমি 5 তারিখ যখন আপনি দেশ থেকে বাধ্য হয়েছেন আপা, সেই মুহূর্তে আপনি হেলিকপ্টার ওঠার কিছু সময় পরে আমরা যখন আপনার বক্তব্য শোনার জন্য টিভির সামনে বসা ছিলাম আপা আমার বাসায়, সেই মুহূর্তে আপা আমার উপজেলার 200-300 বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আপা আমার বাসায় দিকে দৌড়ে আসতেছিল। আমার বাসার পাশের প্রতিবেশীরা দৌড়ে এসে আমাকে জানায় যে বাসায় হামলা করার জন্য লোকজন আসতেছে, আপনি তাড়াতাড়ি পালান। আপা আমি পালাবার মতো কোনো স্থান পাইনি, সাথে সাথে আমার বাসা ঘিরে ফেলে বাসার চতুর্দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আমার বাসার গ্রিল জানলা স্থায়ী গ্লাস ভাঙা শুরু করে আপা। এরপরে আমি দৌড়ে আপা বাসার ছাদের দিকে চলে যাই। আমার বউ, আমার 2.5 বছরের বাচ্চা আপা, আমার মা অত্যন্ত বৃদ্ধ মানুষ, তিনিও টিভির সামনে ছিলেন, তিনি আপনার কথা শুনবেন আপা। এই মুহূর্তে যখন আমার বাসায় হামলা হয় আপা, সাথে সাথে আমি জীবন বাঁচাবার জন্য দিশেহারা হয়ে যাই আপা। আমি বাসার ছাদে দৌড়ে গিয়ে বাসার ছাদের দরজা তালা দিয়ে আপা আমি পানির ট্যাঙ্কির পাশে আশ্রয় গ্রহণ করি আপা। ওরা আমার বাসার আপা 3টি তালা ছিল গেটে, সেই 3টি তালা আপা ভেঙে পর্যায়ক্রমে আমার বাসার ভিতরে আপা হুমড়ি খেয়ে পড়ে, সমস্ত বাসা ভাঙচুর শুরু করে। পিটিয়ে ভাঙ্গা চুরো যখন কমপ্লিট, এক পর্যায়ে আমাকে খোঁজে হন্য হয়ে গালাগালি করে। আপা আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম আমার উপজেলায়, প্রায় 11 বছর পরে ছাত্রলীগের কমিটি পাই আপা। আপা আমার উপজেলায় 5টি ওয়ার্ড, 45টি ওয়ার্ড। আপা আমি ছাত্রলীগের সভাপতি হওয়ার পরে স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগের কমিটি করি, ওয়ার্ড কমিটি করি, নন কমিটি করি। প্রত্যেক ঘরে ঘরে আপা আমি ছাত্রলীগের কর্মী তৈরি করেছি।
আপা সেইভাবে আমি রাজনীতি করতে করতে আমি আমি উপজেলা 2বার ভাইস চেয়ারম্যান হয়েছি আপা, জনগণের ভোটে। আপা আমার বাসা যখন ওরা হামলা করে, হামলার তো চতুর্দিকে এমন ভাবে আওয়াজ, এমন ভাবে পিটুনি, আপা জীবনে আমার সিনেমায় আমি এ ধরনের কোনো ঘটনা দেখি নাই। বাসার আশেপাশে মানুষ জমা হয়ে গেছে, হাত পা ধরে। আমার মা আমার জীবন বাঁচানোর জন্য আপা বলে, আমার সন্তান জীবনে কোনো অপরাধ করে নাই, তাকে আপনারা কেন এভাবে অত্যাচার করেন, আমার বাসা বাড়ি কেন ভাঙচুর করেন, আমার পোলার জীবন ভিক্ষা দেন। আপা আমার 2.5 বছরের বাচ্চা আপা বাবা বাবা করে চিল্লা পাল্লা করে, আমার স্ত্রী কান্নাকাটি করে আপা, কোনো কথা ওরা শুনে না। সমস্ত বাসা বাড়ি ভাঙচুর করে আপা, লুটপাট শুরু করে আল্লাহ আপা, যা পছন্দ হয় সবকিছু দিয়ে যায় আপা। এরপরে আমাকে খোঁজে, আমাকে গালাগালি করে, আপনার নাম তুলে গালাগালি করে, আমার এলাকার এমপি আমার দল নিয়ে গালাগালি করে আপা। আপা এরপরে আমি বাসার ছাদে যখন থাকি আল্লাহ আপা, ওরা কেমনে যেন জানতে পারে, বুঝতে পারে আপা, বাসার ছাদের দিকে দৌড়ে গিয়ে, বাসার ছাদের দরজাটা লোহার ছিল আপা, অনেক পিটে পিটি করে ভাঙতে না পেরে আপা বাসার ছাদের ওয়ালে এমন ভাবে শাফল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে আপা এমন ভাবে কোপ শুরু করে, এমন ভাবে ধাক্কাধাক্কি শুরু করে, পর্যায়ক্রমে ইট ইট খুলে যখন পড়ে যাচ্ছিল আপা, আমি বুঝতেছিলাম না এই পৃথিবী থেকে আমি মনে হয় চলে যাচ্ছি, আমার মনে হয় আর এই পৃথিবীতে থাকা হবে না। আমি যখন নিচে টের পাই আমার মা বাবা বাবা করে কান্না করে, আমার ছেলের জীবন ভিক্ষা দেন, আমার মেয়েটা যখন বাবা বাবা আবা, ওদের বিএনপির অনেক সিনিয়র নেতারা তখন আমার বাসার ছাদ পর্যন্ত ওঠে, আমি তাদের কাছে আমার জীবন ভিক্ষা চাই, তারা আমাকে মাপ চাওয়ায়, আমাকে ক্রিয়া করায়, আপনার আমাকে বিভিন্ন রকমের মিথ্যা প্রলোভন দিয়ে অনেক আপা, অনেক চেষ্টা করি, তাদের হাত পাও ধরি আপা, কোনো কথা শোনে না। তারা বলে ঠিক আছে দেখতেছি দেখতেছি, পর্যায়ক্রমে যখন বাসার ছাদের আপা একটা অংশ ভাঙ্গার প্রায় হয়ে যায় আপা, এরপরে আমাকে ওই ভাঙ্গা অংশের ইট নিয়ে এবং রড দিয়ে আপা আমাকে পিটান শুরু করে আপা। আমি ছাদের কার্নিশ থেকে পিটাইতে পিটাইতে তখন আমার মাথা পাশে একটি ইট দিয়া জোরে একজনে বাড়ি মারে আপা, আমি সিটটা আর এক বাসার পিছনে পড়ে যাই আপা। পড়ে যাওয়ার পরে আপা আমি আর কোনো হুঁশ জ্ঞানের মতো কিছুই ছিল না আপা। আপা আমাকে স্থানীয় বিভিন্ন লোকজনে বাসার পিছন থেকে আপা টেনে নিয়ে বাসার খাটের নিচে লুকিয়ে রাখে আপা। ওরা অন্য দিক থেকে দৌড়ে গিয়ে আবার সেই বাসায় হামলা করার চেষ্টা করে আপা, আমার বাসার কাছেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবার, সেখানে হাজার হাজার মানুষ আপা, বাসার ছাদে হাজার শত শত মানুষ ব্যালকনিতে ছাদে বসে অনুরোধ করে যে উনি একজন ভাইস চেয়ারম্যান, আমরা 2বার ভোট দিয়েছি, কোনো অপরাধ করে নাই, চাঁদাবাজি করে না, মাদক ব্যবসা করে নাই, কোনো সন্ত্রাসী না, ভদ্র মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনার জীবনটা ভিক্ষা দেন। কিন্তু ওনাদেরকেও যে এই কথা শোনে না আপা, তাদের সাথেও বাজে বিহেভ করে, তাদেরকেও থ্রেট করে দেয়, আপনাদের কাজ কি, বাসায় জানলা কেন খুলছেন, দরজা খুলছেন কেন, বাসায় যান আপনাদের খবর হয়ে যাবে। আবার এইভাবে অত্যাচার করে আমাকে যখন বাসার পিছনে মানুষজনে আল্লাহ আপার লুকিয়ে রাখে, তারা বিভিন্ন বাসায় কি খোঁজাখুঁজি করে, জানলা কপাটে পিটাপিটি করে। আমার মা আমার মা আমাকে নিয়ে আমার বাবা বাবা বলে কান্না করে আপা, কিন্তু কোনো কথা তারা শুনে নেয়। বাসার ভিতরে সমস্ত আলমারি সুকেস আপা, আমার মায়ের স্বর্ণ, আমার বউর স্বর্ণ, টাকা পয়সা, মোবাইল টোবাইল যা পছন্দ হয়েছে সব নিয়েছে। সবকিছু নিয়ে যায় আপা, নিয়ে আপা আমার আমার বাচ্চা, আমার বউ, আমার মা থেকে একটা রুমে আটকে রেখে আপা। ধৈর্য ধরো কেন্দ্ররা, মনে শক্ত করো। আর যারা এরকম অত্যাচার করছে এর অবশ্যই এর একটা প্রতিকার করা হবে। এবং এই অত্যাচারের সীমা নাই, এই অত্যাচার যারা করছে তাদের ছাড়া নাই। এরা মানুষের জাত না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই না এত কিছু পেলো, তারপর তাদের কোনো ই নাই। যাক, ধৈর্য ধরো, ধৈর্য ধরো আর আপা তৈরি হও। না, আপা এটা যে আমরা আমরা এদেরকে হারাতে হবে। এদের দিয়ে এরা দেশকে এভাবে ধ্বংস হতে আমরা দিতে পারি না, আমরা দেবো না। বেঁচে যখন আপা আছি এরপরে নিশ্চয় বিরক্ত পাবো। হয়ে গেল। ধৈর্য ধরো। এরপরে আমার মা আমার বউকে রুমের ভিতরে আটকে রাখে, বাসার ভিতরে আটকে রাখার পরে আপা কিছুক্ষণ পরে হুম। তাদেরকে বাসা থেকে ধরে বের করে দিয়ে রাস্তায় নামিয়ে দেয়, বলে এখানে বাসায় থাকা যাবে না। এরপরে আপা আমি তো অজ্ঞান থাকি, বিহুশ থাকি, আমার মাথা প্রচুর রক্তক্ষরণ হয়, আমার সমস্ত শরীর আঘাত হয় আপা। এরপর আপা আমি আমার একটা ব্যক্তিগত কার্যালয় ছিল, আমি করোনার সময় আমার উপজেলার সমস্ত মানুষকে করোনা রেজিস্ট্রেশন করে দিয়েছি, অক্সিজেন দিয়েছি, করেছো। ব্লাড দিয়েছি। আবার সে আপনার নির্দেশনায় আবার সেই অফিসটি ভেঙে চুরে লুটপাট করে, সেখানে ক্যামেরা, ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জাম, আসবাবপত্র সবকিছু নিয়ে যায় আপা, আগুন দিয়ে দেয় আপা। আপা আমার একটা, আমি সাংবাদিকতা করতাম আপা, আমার একটা গাড়ি ছিল আপা, সেই গাড়িটা উপজেলার নির্বাহী অফিসারের পাশেই, গাড়ির পাশেই গাড়ি রাখছিল উপজেলার নিচতলায়। তো নির্বাহী অফিসার সাহেবের গ্লাস পিটিয়ে ভেঙে ফেলে আপা। তারপরে আবার সেই গাড়িটা আপা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উপজেলা চত্বরের ভিতরেই আপা। হাজার হাজার মানুষ দেখেছে আপা, হাজার হাজার মানুষ অনুরোধ করেছে, কারো কথা শুনে নেয় আপা।
আপা তারপরে রাত্রে তারা হুন্ডা বহন নিয়ে আপা সমস্ত কাউখালী উপজেলায় হুন্ডা বহন নিয়ে গ্রামে গ্রামে করে গ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীদের খোঁজে, যেখানে যারে পায় পিটায়। আপা আমার গ্রামের বাড়িতে গিয়েও রাত্রে আপা হামলা করে আমার গ্রামের বাড়ি, আমার চাচার বাসা, আমার বাসা আপা ভাঙচুর করে, আপা লন্ডভন্ড করে দেয়, লুটপাট করে আপা আমার ভাইকে আল্লাহ আপা জীবন নাশের হুমকি দেয়, পিটান দেওয়া দেয়। আমার ভাই রাতের আধারে দৌড়ে একটি কুয়ার মধ্যে পড়ে। মৃদুল আহমেদ এই জন্য সুমন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। শেষ আমরা করবো, শেষ করবে এখন। আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে। সুমন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আহ, শুনলাম 4 অত্যাচারিত নির্যাতিত মুজিব আদর্শের সৈনিকের কথা। আমি এতটুকু বলতে এবার সেই, চাচ্ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। জি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে বলুন প্লিজ। আমার আপা স্বামী আমি লাশটাও 5ই আগস্ট আমার স্বামী লাশটা ওরা তারা দিতে চাচ্ছিল। আপা আমার স্বামী লাশটা ওরা তারা দিতে চায় নাই কে, বলছে ও আওয়ামী লীগ করছে, ছাত্র লীগ করছে, ওকে এখান থেকে ওর লাশই দেওয়া হবে না। আমার হাজবেন্ডের লাশটা শুধু তারা দিতে চাইছিল। আমার বাপের বাড়ির মানুষ যায় আমার স্বামী লাশটা উদ্ধার করে দেয় না, অনেক কিছু করছে আপা। হুম, হুম। কেন ছাত্রলীগ করা কি অন্যায়? আওয়ামী লীগ করাটা কি অন্যায়? আমাদের এমপি সাহেবকে নিয়ে নানা বেতিন অন্যান্য কথাবার্তা বলছে। আমাদের এমপি সাহেব একজন একটা ভালো মানুষ, সে করোনার সময় আমাদের ঢাকা 5 29 নং ওয়ার্ডের জন্য অনেক করছে। কেন আর এইসব ধরনের কথাবার্তা বললো? আমাদের এমপি সাহেব চাঁদাবাজি সন্ত্রাসী বিরুদ্ধে সবসময় কথা বলতো, আমার হাজবেন্ড না কখনো ঠিক আছে, সন্ত্রাসী এগুলি চাঁদাবাজি তো বিরুদ্ধে বলবে, সবসময় বলতো, এই কারণে আমার বুঝছো না, খুবই অপরাধ। এগুলি ওরা বলতে থাকবে, এগুলি কান দিও না, এগুলি কান দিও না। আর দিন আসবে, চিন্তা করো না, দিন আসবে, সব জবাব দেবো, হ্যাঁ, একদম জবাব দেবো, চিন্তা করো না। বেঁচে যখন গেছি এটা জবাব নেবো। ঠিক আছে আপা, নজরুল, হ্যাঁ, তুমি শেষ এবার করো। এবার সেই সময় প্রিয় দর্শক এবং আমাদের আজকের পর্বে অংশগ্রহণকারী, আপনাদের উদ্দেশ্যে এখন আবার আহ, কিছু কথা বলবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেত্রী শেখ হাসিনা। আপা যদি দুটো কথা আজকে বলেন। আমরা আজকে আমরা শুনলাম কিভাবে অত্যাচার করা হয়েছে। দেখো, যখন আমার কিছু খবর পেলাম, আমাদের প্রায় 34 জন পরিবার, যারা যাদের পরিবারের সন্তান হারিয়েছে বা বাবা হারিয়েছে এরকম, তাদেরকে আমি গণভবনে ডেকে নিয়ে এসে প্রত্যেকের সাথে কথা বলেছি। প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছিলাম। যারা গুলি খেয়ে আহত হাসপাতালে, সাথে সাথে সে কে দলের কে কি সেটা না, কিন্তু যেহেতু তারা আহত, আমাদের ডাক্তার সামন্ত সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া, দুইজন যে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা রুগীকে দেখেছে, বিনা পয়সা তাদের চিকিৎসা, অপারেশন, ঔষধ, সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই 5 তারিখ পর্যন্ত কিন্তু এইভাবে আমরা তাদের সেবা দিই। এবং প্রতিটি পরিবার, 34 জন পরিবার আমি পেয়েছিলাম, যাদের আপনজন হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছিলাম। পরবর্তীতে তুমি দেখো, যখন এই ইউনূস সরকার আসলো, এই আহতদের আর কিন্তু তারা খবরও নেয়নি, কোনো চিকিৎসারও ব্যবস্থা না। এমনই অবস্থা, অনেকে বিল দিতে পারতো না, যখন তারা চেঁচামেচি করলো কিছু সহযোগিতা করেছে। তালিকা করলো 800 এতজন মারা গেছে, কিন্তু সে তালিকায় পুলিশের নাম নাই। পুলিশ যে হত্যা করছে 3,000, তাদের নাম নাই। আওয়ামী লীগের যে এরকম প্রায় 400-400-র কাছাকাছি নেতাকর্মী হত্যা হয়েছে, তাদের কিন্তু নাম নাই। এটা হলো দুর্ভাগ্যের। আর এত টাকা তুলে কাকে যে দিল আর কি করলো সেটাও আমরা জানি না। তো আমি অবশ্যই, আমাদের চেষ্টা থাকবে যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াবো। আমাদের যারা যেখানেই বিত্তশালী আছে তাদেরকে আহ্বান করব, আপনারা সকলকে সাহায্য করেন। আর এইভাবে মানুষের মানবাধিকার নিয়ে ঝিলিমিলি খেলা, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনূস সরকার। এই যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। কাজে এই মানবাধিকার লঙ্ঘনের দায় একদিন তাকে নিতে হবে এবং তার বিচারও হবে। কাজে আমি এটুকু বলবো যে মাঝে মাঝে এই ধাক্কাটা আমাদের জীবনে আসে, তবে আওয়ামী লীগ 2009 সরকার গঠন করার পর 2024 পর্যন্ত, বা অন্তত বলতে পারি জুলাই 5-এর আগ পর্যন্ত, অন্তত বাংলাদেশের মানুষ যে ভালো ছিল এবং বাংলাদেশের মানুষ যে আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছিলাম, এটাই হচ্ছে বাস্তবতা। অন্তত এই 15টা বছর 7 মাস বাংলাদেশকে আমরা
ও মানুষের জীবনের একটা অর্থবহ করে গড়ে তোলা, মানুষকে শান্তি দেওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু সব নষ্ট করা হলো একটি মানুষের ক্ষমতার লোভ আর যারা স্বাধীনতার শত্রু। কাজে এদের বিরুদ্ধে দেশবাসীকে জেগে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এত অন্যায় অবিচার আর সহ্য করা যায় না। আর প্রবাসী যারা, তাদেরকে বলবো যে আপনারা এই আহত নিহত পরিবারের পাশে একটু দাঁড়ান, এটাই আমার আহ্বান। তো সবাই ভালো থাকেন। আমি নজরুল, তোমাকে আমি ধন্যবাদ জানাই এবং এই আয়োজনটা করার জন্য। যে আমি যদিও ফোনে আমি প্রায় সারা বাংলাদেশের প্রতি অঞ্চলে আমি কথা বলি, তবুও আজকে আমার এই যারা সেই সময় ক্ষতিগ্রস্ত তাদের দেখতে পারলাম, এটাই আমার বড় পাওয়া। কারণ আমার রাজনীতি তো তোমাদের জন্যই, সাধারণ মানুষের জন্য। কাজে আমি চাই যে সকলের দুঃখ দুর্দশা, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর এই অত্যাচার চলছে, কিন্তু এর থেকে আমাদেরকে সময় এসে গেছে রুখে দাঁড়ানোর, প্রতিরোধ করার, প্রতিবাদ করার। সবাই ভালো থাকো, সুস্থ থাকবেন, সেটাই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও সুস্থ ধন্যবাদ। থাকবেন, ভালো থাকবেন আমাদের জন্য, আমি আমাদের আছি। দেশের আপনি জন্য। ভালো থাকবেন, আল্লাহর কাছে হ্যাঁ দোয়া মা, করি আমি আল্লাহ যেন আছি। আপনাকে ভালো রাখে। আল্লাহ আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়া দেয়। না, আল্লাহ তো বাঁচায় রাখে বোন। কি ব্যাপার? আল্লাহর কাছে ভালো দোয়া থাকবো করি এবং আল্লাহ আপনাকে প্রিয় আশেপাশে যেন যারা প্রিয় নেত্রী, তাদেরকেও আমার কর্তব্য পৌঁছে দেবো, প্রিয় সবাইকে প্রিয় আমার নেত্রী, বার্তা পৌঁছে দেবো। মাননীয় প্রিয় হ্যাঁ, নেত্রী, প্রধানমন্ত্রী, আজকে আপনার সাথে কথা বলতে পেরে আমার বুকে যে কষ্ট সোনালী ছিল কোনো সেগুলো কষ্ট সোনালী করো, আপা, খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। স্বর্ণালী আপা, একটু একটু নিজেকে মিউট করুন, আনমিউট মিউট করুন। প্রিয় নেত্রী, ঠিক আপনাকে আছে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা জানি প্রবাসে আপনার প্রতিটি মুহূর্ত কাটে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায়। আপনার নির্দেশনা আমাদের আমি প্রাথেয়। একটু 30 সেকেন্ড কথা আপনার বলবো ভাইয়া। নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে। আমরা সেই সুবর্ণ সময়ের অপেক্ষায়। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।